জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, ইসলামী কট্টরতায় হাঁপিয়ে উঠে এবার কি প্রাচীন হিন্দু সংস্কৃতিতে ফিরছে পাকিস্তান? জানি একথা শুনে চমকে উঠবেন। তা সত্ত্বেও কেন বলছি একথা? কারণ আজ পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানে হিন্দু সংস্কৃতির নানান প্রথা দেখা যাচ্ছে। আমাদের দেশে যেমন হলুদ ছাড়া বিয়ে হয় না, তেমনি পাকিস্তানের বিয়ে বাড়িতেও ফিরে এসেছে গায়ে হলুদের আচার অনুষ্ঠান। পাকিস্তানের বিয়ে বাড়িতে এখন মেহেন্দির উৎসব হচ্ছে, এমনকি প্রদীপ জ্বালিয়ে বরকে আরতি পর্যন্ত করা হচ্ছে। এখন পাকিস্তানের বহু জায়গায় শুধু নিকাহ নয়, বরং পুরোপুরি ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন দেখা যাচ্ছে। সেখানে ভোরখার পরিবর্তে শাড়ি ও লেহেঙ্গা পরা হচ্ছে। এমনকি এইসব বিয়েতে বরমালা পরানোর রীতিও পালন করা হচ্ছে প্রকাশ্যে। আবার বিয়ের সময় মালা বদলও হচ্ছে। পাকিস্তানে বিয়েতে এখন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী বিয়ের পর আংটি খোঁজার খেলা পর্যন্ত শুরু হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এখন পাকিস্তানের অনেক বিয়ে বাড়িতে গরবার নাচও পরিবেশিত হচ্ছে। হ্যাঁ, সেই গরবার নাচ, যে নাচের মধ্যে দিয়ে মূলত দেবী দুর্গার স্তবগান করা হয়। তবে শুধু বিয়ে বাড়িতে নয়, পাকিস্তানের পাবলিক উৎসবের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। পাকিস্তানের প্রতিটা প্রদেশে এখন তোড়জোড় করে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যন্ত স্প্রিং ফেস্টিভ্যাল পালন করা রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। সব মিলিয়ে দম বন্ধ করা ইসলামী সংস্কৃতি ছেড়ে ধীরে ধীরে ভারতীয় হিন্দু সংস্কৃতিতে প্রত্যাবর্তন করছে আম পাকিস্তানিরা। কিন্তু প্রশ্ন হলো কেন? তাহলে কি দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে জিন্নাহর দেশভাগ করাটা বৃথা গেল? যে জিন্না জবরদস্তি আরবীয় সংস্কৃতিকে পাকিস্তানিদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটাই কি তাহলে বুমেরাং হয়ে ফিরে এলো পাকিস্তানে? যদি তাই না হয়, তাহলে যে ভারতীয় সংস্কৃতিকে দশকের পর দশক প্রত্যাখ্যান করা হয়েছিল। इंडियन ड्रामों में क्या होता है, थाली लेके यूं यूं कर, ये यूं यूं करके क्या कहते हैं उसको, पता नहीं, आरती। पता नहीं क्या, वो यूं यूं कर रही टीवी के सामने खड़े हो गए। तो मैंने यूं करके देखा, तो मैं पता नहीं क्या हुआ कि मैंने यूं करके दीवार के अंदर ही टीवी कर दिया। আজ সেই ভারতীয় সংস্কৃতির শেকড়েই কেন ফিরে আসতে চাইছে আম পাকিস্তানিরা? এই সব কটা প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওটাতে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পাকিস্তানের ইতিহাসের গভীরে প্রবেশ করব। জানব সাধারণ পাকিস্তানিরা কেন ইসলামী সংস্কৃতিতে খাপ খাওয়াতে না পেরে আবারও ধীরে ধীরে তাদের প্রাচীন হিন্দু সংস্কৃতিতে ফিরে আসতে চাইছে। ভিডিওটা গভীর, তাই চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা 45 সেকেন্ডের ব্রেক নেব। আশা করব সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, মিশন MBBS কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বভারতীয় নিট এক্সামে এখন যে কম্পিটিশন, তাতে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ রকমের শক্ত। আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS করতে কোটি টাকার ওপরে খরচ হয়, আপনারা জানেন। অথচ প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার খরচের 4 ভাগের 1 ভাগ টাকায় অনায়াসে বিদেশ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। তাই যদি আপনি বা আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে আবারও একবার নিট এক্সাম রিপিট করার কথা ভাবছেন, তাহলে সময় নষ্ট না করে সাধ্যের মধ্যে খরচে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসতে পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, আজ পাকিস্তানের একটা বড় অংশ যে হিন্দু সংস্কৃতির প্রতি আকর্ষণ অনুভব করছে, এর কারণ বুঝতে হলে আমাদেরকে আগে পাকিস্তানের মানসিক গঠনটাকে বুঝতে হবে। 1947 সালে ভারত বিভাজনের পর যখন পাকিস্তানের জন্ম হলো, তখন পাকিস্তান কিন্তু কোনো 1000 বছরের পুরনো সভ্যতার ভিত্তিতে গড়ে ওঠেনি, বরং একটা পলিটিক্যাল আইডিওলজির ভিত্তিতেই পাকিস্তানের জন্ম হয়েছিল। আর সেই রাজনৈতিক ধারণাটা কী ছিল? ধারণাটা ছিল হিন্দু ও মুসলমান শুধুমাত্র দুটো আলাদা ধর্মই নয়, বরং দুটো আলাদা জাতি, আর তারা কখনোই একসঙ্গে একই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। এই মতবাদটাকেই ইংরেজিতে
টু নেশন থিওরি বলা হয়। এখন কোনো একটা দেশ যদি শুধুমাত্র একটা ধর্মীয় ধারণার ওপরে দাঁড়ায় এবং সেই দেশের যদি নিজস্ব কোনো ইতিহাস বা সভ্যতার লেগেসি না থাকে, তাহলে একটা সময় না একটা সময় সেই দেশের নাগরিকদের মধ্যে তাদের পরিচয় নিয়ে দ্বন্দ্বটা তৈরি হবে। এটাই কিন্তু স্বাভাবিক। পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক এমনটাই কিন্তু ঘটেছিল। কারণ 1947 সালে পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো, তখন সেখানে পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ, পশতুন এবং বাঙালিরা বাস করত। প্রত্যেকেরই আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি এবং নিজস্ব ঐতিহ্য ছিল। অথচ পাকিস্তানের তৎকালীন নীতি নির্ধারকেরা পাকিস্তানকে কেবলমাত্র তার ইসলামিক পরিচয়ের ভিত্তিতেই গড়ে তুলতে চেয়েছিলেন। আর মূল ভুলটা এখান থেকেই শুরু হয়েছিল। কারণ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্র পরিচয়কে যথেষ্ট গুরুত্ব না দিয়ে তাদের ওপরে ইসলামকে চাপিয়ে দেওয়াটা শুরু হয়। যেমন 1948 সালে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের কারো সঙ্গেই কোনো কথা না বলেই পাকিস্তানের তৎকালীন এলিট রাষ্ট্রনায়করা উর্দুকেই পাকিস্তানের জাতীয় ভাষা ঘোষণা করে দেয়। যদিও অধিকাংশ মানুষ তখন উর্দু ভাষায় কিন্তু কথা বলতোই না। পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি ছিল সবচেয়ে প্রচলিত ভাষা, আর পূর্ব পাকিস্তানে সবাই বাংলা ভাষায় কথা বলতো। এখন বাংলা ভাষাকে উপেক্ষা করে পূর্ব পাকিস্তানে জোর জবরদস্তি উর্দুকে চাপিয়ে দেওয়া হলে 1952 সালে ঢাকায় ভাষা আন্দোলন শুরু হয়। পুলিশ গুলি চালায়, অসংখ্য বাঙালি মানুষ মারা যায়, যার সুদূর প্রসারী ফল হিসাবে পূর্ব পাকিস্তানে ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে এবং 1971 সালে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ ধর্মের ভিত্তিতে গঠিত একটা দেশ ভাষার প্রশ্নে ভেঙে যায়। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে শুধুমাত্র ইসলামী পরিচয় একটা দেশকে একত্রে ধরে রাখার জন্য যথেষ্ট নয়। এরপরেও পাকিস্তানের কিন্তু শিক্ষা হয় না। ভুল নীতির কারণে দেশ ভেঙে যাওয়া সত্ত্বেও পাকিস্তানের তৎকালীন নীতি নির্ধারকেরা একরোখা হয়ে আরও বেশি ইসলামের দিকে ঝুঁকে পড়তে শুরু করে। পাঠ্যপুস্তকগুলোকে এমনভাবে লেখা হতে থাকে যেন পাকিস্তানের ইতিহাস শুরুই হয়েছিল 712 খ্রিস্টাব্দে, মানে যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে অভিযান চালায় আর কি। আসলে এইভাবে কোনো রকমের জোড়াতালি দিয়ে পাকিস্তানের উৎসকে আরবদের সঙ্গে যুক্ত করার চেষ্টা শুরু হয়। বিষয়টা এক গাছের ছাল আর এক গাছে লাগানোর মতো বিষয়টা আর কি। এরপরে 1977 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হক আরও এক ধাপ এগিয়ে গিয়ে অ্যারাবিক ইসলামাইজেশনকেই পাকিস্তানের সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন। হুদুদ আইন প্রবর্তিত হয়, শরিয়া আদালত গঠিত হয় এবং ধর্মদ্রোহের জন্য পাকিস্তানে কঠোর আইন প্রণয়ন করা হয়। আর এরপরে 1973 সালের পর থেকে তেল রপ্তানির কারণে সৌদি আরব যখন আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তখন সৌদি আরব থেকে পাকিস্তানে আর্থিক সহায়তা আসতে শুরু করে। 1979 সালে আফগানিস্তান যুদ্ধের পর পাকিস্তানের মাদ্রাসাগুলোতে প্রচুর পরিমাণে সৌদি অর্থ আসাও শুরু হয়। 2000 সালের আশেপাশে সৌদির টাকায় পাকিস্তানে 13,000-এর বেশি রেজিস্টার্ড মাদ্রাসা চলতো। আনঅফিসিয়ালি এই সংখ্যাটা আরও অনেক বেশি ছিল। লক্ষ লক্ষ পাকিস্তানি শিশু সেখানে পড়াশোনা করত। আর এই সময়েই পাকিস্তানে আরব সংস্কৃতির অনুকরণ একটা প্রচলিত প্রবণতায় পরিণত হয়। খুদা হাফিজের বদলে আল্লাহ হাফিজ বলা শুরু হয়। সৈয়দ কুরেশি পদবীকে বিশেষ মর্যাদা দেওয়া হতে শুরু করে, কারণ এগুলো আরব বংশ পরিচয়ের সঙ্গে যুক্ত। পাকিস্তানের মানুষ আরবি ধাঁচে নাম রাখা শুরু করে। শুধু তাই নয়, জোর করে পাঞ্জাবি শব্দগুলোকে আরবি উচ্চারণে বলার প্রবণতা শুরু হয়। উদাহরণস্বরূপ পাকিস্তানকে ওয়াকিস্তান, পাঞ্জাবকে ওয়াঞ্জাব বলা হতে থাকে, কারণ আরবি ভাষায় প ধ্বনির কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই। আরবকে অনুকরণ করার বিষয়টা সেই সময় এমন পাগলামোর পর্যায়ে চলে গিয়েছিল যে 1990-এর দশকে পাকিস্তানের পাঞ্জাবকে আরব দেশের মতো দেখানোর জন্য আরব থেকে হাজার হাজার খেজুর গাছ আমদানি করা হয়। প্রতিটা গাছের দাম ছিল তৎকালীন পাকিস্তানের 25,000 পাকিস্তানি রুপির মতো। যদিও পাকিস্তানের জলবায়ুতে একটা খেজুর গাছও বাঁচেনি, কিন্তু তারপর থেকেও আজ পর্যন্ত সেই চেষ্টা কিন্তু থেমেও থাকেনি। বরং
বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আরব পরিচয়ের সঙ্গে যুক্ত করার প্রবণতা আরও তীব্র হয়েছে। মাহমুদ গজনী, বাবর, ঔরঙ্গজেব, মোহাম্মদ বিন কাসিম এই ধরনের বহিরাগত আক্রমণকারীদের পাকিস্তানের জাতীয় নায়ক হিসাবে তুলে ধরা হলো এর সবচেয়ে বড় উদাহরণ। এখন যদি জানতে চান যে কেন ছিল এই রকমের প্রবণতা, আধুনিক মনস্তত্ত্ববিদদের মতে যখন কোনো একটা দেশের নিজস্ব সভ্যতাগত ইতিহাস যথেষ্ট শক্তিশালী না হয় তখন সেই ধার করা পরিচয় গ্রহণ করতে তারা শুরু করে। আর এখান থেকেই শুরু হয় জাতির নিরাপত্তাহীনতা, ন্যাশনাল ইনসিকিউরিটি। যাই হোক, 1947 সালের পর পাকিস্তান লাগাতার তাদের জাতীয় পরিচয়কে আরব এবং ইসলামিক কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করে যাচ্ছিল বটে, কিন্তু উল্টো দিকে আরবরা কিন্তু কোনোভাবেই পাকিস্তানকে গ্রহণ করছিল না। কেন বলছি কথা? এর পেছনেও কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। 1973 সালের পর সৌদি আরব যখন অত্যন্ত ধনী দেশে পরিণত হয় তখন পাকিস্তান সৌদিকে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে মনে করত। আর সৌদি আরব পাকিস্তানকে সদা সর্বদা ভিক্ষার পাত্র হাতে করে থাকা একটা ভিখিরি দেশ হিসেবে কনসিডার করত। তাই সৌদি আরব পাকিস্তানকে ঋণ দিয়েছে, একাধিকবার আর্থিক সহায়তাও করেছে। অর্থনৈতিক সংকটে পড়লে পাকিস্তানকে বারবার আর্থিক অনুদানও দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই সমান মর্যাদা দেয়নি। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, দাতা আর গ্রহীতার মধ্যে সমান মর্যাদা কখনোই হতে পারে না। এর পাশাপাশি ধীরে ধীরে আর একটা বাস্তবতাও সামনে আসে। লক্ষ লক্ষ পাকিস্তানি শ্রমিক সৌদি আরব এবং উপসাগরীয় দেশে কাজ করতে যায়, নির্মাণ কাজ, গৃহকর্ম এবং নিম্ন মজুরির বিভিন্ন কাজে। তখন পাকিস্তানিরা কিন্তু কাজ করত। এই সময়ে পাকিস্তানিরা সৌদিদের কাছে নিজেদের প্রকৃত অবস্থান উপলব্ধি করে। সৌদি আরবের লোকেরা তাদের সঙ্গে কৃতদাসের মতো আচরণ করত, তাদের পাসপোর্ট আটকে রাখত, কারণে অকারণে শারীরিক নিগ্রহ করত। তাছাড়া শ্রমিকদের কাজের পরিবেশ নিয়েও বড় সমস্যা ছিল। কাতার বিশ্বকাপের নির্মাণ কাজের সময় পাকিস্তানি শ্রমিকদের করুণ পরিস্থিতি এবং মজুরি সমস্যার বিষয়গুলো প্রথম প্রকাশ্যে আসে। তাছাড়া পাকিস্তানি ও বাংলাদেশি গৃহকর্মীদের ওপরে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগও কিন্তু সামনে আসতে শুরু করে। 2009 সালের একটা প্রতিবেদনে বলা হয় 400-র বেশি পাকিস্তানি শিশুকে উট দৌড়ের জকি হিসেবে ব্যবহার করা হচ্ছিল এবং সেখানেও তাদের শোষণ করা হতো। আসলে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আরবরা আজও মনে করে যে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা মূলত ধর্মান্তরিত, তারা জাতিগতভাবে আরব নয়। দে আর কনভার্টেড। অর্থাৎ পাকিস্তান যে আরব পরিচয় গ্রহণের চেষ্টা করছিল সেটাকে আরবরা স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, গুরুত্বই দেয়নি। বরং বছরের পর বছর আরবরা পাকিস্তানিদেরকে অচ্ছুত নজরে দেখেছে। এরপরে হতাশ পাকিস্তান তুরস্কের সঙ্গে তাদের নিজেদের পরিচয় জুড়তে চেষ্টা করে। তুর্কি ধারাবাহিক এরতুগরুল পাকিস্তানে ব্যাপক পরিমাণে দেখানো শুরু হয়। অটোমান ইতিহাসকে পাকিস্তানের অতীত ইতিহাস বলে চালানোর অপচেষ্টা শুরু হয়। কিন্তু পরবর্তীতেও তুরস্কেও পাকিস্তানিদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বহু ঘটনা দেখা যায়। এমনকি তুরস্ক জুড়ে গেট আউট পাকিস্তান ধরনের প্রচারও চলে। অর্থাৎ এখানেও পাকিস্তান প্রত্যাশিত সম্মান, প্রত্যাশিত সমতা পায়নি। এই পুরো চিত্রটা দেখলে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে বিশ্বজোড়া যে ইসলামিক ঐক্যের কথা বলা হয় সেটা শুনতে ভালো লাগে, কিন্তু এর বাস্তবতা অনেকখানি আলাদা। ইসলামী পরিচয়ের নামে যেসব দেশের সঙ্গে পাকিস্তান নিজেকে যুক্ত করতে চেয়েছিল তারা কেউই পাকিস্তানকে জাস্ট পাত্তাই দেয়নি। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, নিজের ঘরের ঠাকুর আর পরের ঘরের কুকুর। দীর্ঘ সময় ধরে বারবার এই রকমের অপমান সহ্য করার পর শেষ পর্যন্ত পাকিস্তানের মানুষ নিজের থেকেই নিজেদের প্রাচীন সভ্যতায়, প্রাচীন সংস্কৃতির শেকড়ে ফিরে আসছে। কেন বলছি কথা? কারণ যে দেশ বছরের পর বছর বলেছে তার পরিচয় কেবল ইসলামিক,
সেই দেশ নিজেদের ইতিহাসকে আরব আক্রমণের সঙ্গে যুক্ত করতে চেয়েও পারেনি। আজ সেই দেশের একটা অংশকেই দেখা যাচ্ছে ভারত এবং হিন্দু ঐতিহ্যের নানান উপাদানকে অনুসরণ করতে। আজ পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানে হিন্দু সংস্কৃতির নানান প্রথা দেখা যাচ্ছে। আমাদের দেশে যেমন হলুদ ছাড়া বিয়ে হয় না, তেমনি পাকিস্তানের বিয়ে বাড়িতেও ফিরে এসেছে গায়ে হলুদ আর হলুদের অন্যান্য আচার অনুষ্ঠান। পাকিস্তানের বিয়ে বাড়িতেও এখন মেহেন্দির উৎসব হচ্ছে। আবার ভারতে বর আসলে যেমন আরতি করা হয়, পাকিস্তানের বিয়ে বাড়ির প্রবেশ মুখেও প্রদীপ জ্বালিয়ে বরকে আরতি করা হচ্ছে। এখন পাকিস্তানের বহু জায়গায় শুধু নিকাহ নয়, বরং পুরোপুরি ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন দেখা যাচ্ছে। সেখানে বোরখার পরিবর্তে শাড়ি এবং লেহেঙ্গা পরা হচ্ছে। এদের সাজসজ্জা দেখলে কে বলবে যে ইসলামিক পরিবেশে বোরকা পরে থাকাটাই রীতি? শুধু তাই নয়, অনুষ্ঠান বাড়ির ভেন্যুর সাজসজ্জার ধরনগুলো দেখুন, ভারত না পাকিস্তান আপনি বুঝতেই পারবেন না। এমনকি এইসব বিয়েতে বরমালা পরানোর রীতি পর্যন্ত পালন করা হচ্ছে। আবার বিয়ের সময় মালা বদল পর্যন্ত হচ্ছে। এমনকি পাকিস্তানি বিয়েতে এখন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী বিয়ের পর আংটি খোঁজার খেলাও খেলা হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে এখন পাকিস্তানের অনেক বিয়ে বাড়িতে গরবার নাচও পরিবেশিত হচ্ছে। গরবার নাচ আপনি কি জানেন? গরবার নাচ ভারতের হিন্দু সংস্কৃতির এমন একটা আঙ্গিক, যে নাচের মধ্যে দিয়ে মূলত দেবী দুর্গার স্তবগান করা হয়। দেবী দুর্গাকে খুশি করার জন্যই এই নৃত্য পরিবেশিত হয়। বুঝতেই পারছেন, এগুলোর কোনোটাই কিন্তু ইসলামী সংস্কৃতির অংশ নয়, এর সবই হিন্দু সংস্কৃতির প্রথা। আমি বলছি না যে তারা ভারতকে অনুসরণ করছে, এই প্রথাগুলো তাদেরও পূর্বপুরুষদেরই প্রথা, তারা জাস্ট সেগুলোতেই ফিরে যাচ্ছে। তবে শুধু বিয়ে বাড়িতে নয়, পাকিস্তানের উৎসবের ক্ষেত্রেও এই একই পরিবর্তন দেখা যাচ্ছে। পাকিস্তানের প্রতিটা প্রদেশে এখন তোড়জোড় করে বসন্ত উৎসব পালিত হচ্ছে, মানে রং খেলা আর কি। আগে খুব সীমিতভাবে বসন্ত উৎসব উদযাপিত হতো, এখন পুরো পাকিস্তানে এই বসন্ত উৎসব ধুমধাম করে পালিত হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্প্রিং ফেস্টিভ্যাল রীতিমতো পালন করাটা নিয়মে পরিণত হয়েছে। যদিও হোলিকে স্প্রিং ফেস্টিভ্যাল বলছে, সে বলুক, পাকিস্তান তার নিজস্ব প্রাচীন সভ্যতা, প্রাচীন সংস্কৃতিতে ফিরছে, এটাই বড় কথা। আগে এসব কেবল করাচি এবং লাহোরের উচ্চবিত্তদের মধ্যেই এই হিন্দু রীতিনীতিগুলো সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন মধ্যবিত্ত পাকিস্তানি পরিবারগুলোও এই একই ধারা অনুসরণ করছে। এমনকি সামাজিক মাধ্যমগুলোতেও খোলাখুলিভাবে শেয়ার করা হচ্ছে। বিষয়টা এখন এমন পর্যায়ে চলে গেছে যে পাকিস্তানের বর্তমান প্রজন্মের কাছে এগুলো এখন খুব স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে। আর এই প্রবণতা যখন সর্বগ্রাসী হয়ে পাকিস্তানের কালো পর্দায় ঢাকা ইসলামী সমাজ ব্যবস্থার ওপরে ভারী হয়ে উঠছে, তখন সেটাকে সামাল দিতে কিছু কিছু পাকিস্তানি বুদ্ধিজীবী বলছে যে এসব প্রথা নাকি পাকিস্তানের নিজস্ব লোকসংস্কৃতির অংশ, ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। হিন্দু উৎসব ও আচারগুলোকে সিন্ধি সংস্কৃতি, ইন্দুস ঐতিহ্য বলে নতুনভাবে উদযাপন করা হচ্ছে। তবে ভারতীয় হিসাবে আমরা কখনোই দাবি করছি না যে তারা হিন্দুদের অনুকরণ করছে, বরং এটা ভেবে আমরা খুশি যে পাকিস্তান তার প্রকৃত শেকড়ে ফিরছে। কারণ ধার করা সভ্যতা আর ধার করা সংস্কৃতি দিয়ে আর যাই হোক না কেন, কোনো জাতির নিজস্ব পরিচয় তৈরি হতে পারে না। কোনো দেশের পরিচয় তৈরি হয় তার ইতিহাস, তার সংস্কৃতি, ভাষা এবং প্রাচীন রীতিনীতির ওপরে ভিত্তি করে। তার ভিত্তি শক্তিশালী হলে জাতির পরিচয়ও শক্তিশালীই হয়। যতই পাকিস্তান অস্বীকার করার চেষ্টা করুক, কিন্তু একথা তো সত্যি যে পাকিস্তানের ভূখণ্ড 1947 সালের বিভাজনের আগে ভারতেরই অংশ ছিল। সিন্ধু, পাঞ্জাব, মুলতান, তক্ষশিলা, মহেঞ্জোদারো, হরপ্পা, এই সব তাদেরও হাজার বছরের পুরনো ইতিহাস, তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। 1947 সালে যা ঘটেছিল তা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর একটা রাজনৈতিক সিদ্ধান্তে কখনো প্রাচীন সভ্যতা, প্রাচীন সংস্কৃতি বদলে যায় না। হাজার বছরের ইতিহাসকে উপেক্ষা করাও যায় না। পাঠ্য বই থেকে একটা দুটো অধ্যায় বাদ দেওয়া যায়, কিন্তু মানুষের জীবন ও সংস্কৃতি থেকে শেকড়কে মুছে ফেলা যায় না।
সিন্ধি সংস্কৃতি, পাঞ্জাবি লোকগান, স্থানীয় আচার সবই কিন্তু এই উপমহাদেশীয় ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আজ যখন পাকিস্তানের বিয়েতে হলুদ লাগানো হয়, ফুলের মালা পরানো হয়, হোলিকে কালার ফেস্টিভ্যালের নামে উদযাপন করা হয়, এর কোনোটাই কিন্তু আরব সংস্কৃতির অংশ নয়। এগুলো সবই উপমহাদেশীয় সভ্যতার প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রথা। আজ হোলিকে তারা স্প্রিং ফেস্টিভ্যাল বলে চালাচ্ছে, আগামীকাল তারা ঠিকই হোলি বলবে। আজ দেবী দুর্গার স্তুতিগানকে অস্বীকার করে তারা গরবা নাচকে মানিয়ে নিয়েছে, কাল দেবী দুর্গাকেও ঠিকই মানিয়ে নেবে। আজ হোক বা কাল তারা ভারতীয় হিন্দু সংস্কৃতিতেই ফিরবে। এটাই নিয়তি, এটাই কালের আহ্বান। আশা করি এই পুরো বিষয়টা হৃদয় থেকে আপনারা উপলব্ধি করতে পারলেন। তাই ভিডিওর শেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন যে অদূর ভবিষ্যতে পুরো পাকিস্তানই আবারও তাদের প্রাচীন হিন্দু সভ্যতায় ফিরে আসবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতার ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের সেক্রেটারিকে ফোন করে এনকোয়ারিও করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।